দেশ কোন দিকে যাচ্ছে, ভারতের সাথে সীমান্তের অবস্থা দিন দিন কোন পর্যায়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি ঘোষণা করেছেন যে কাঁটাতারের বেড়া সম্পন্ন করতে যে পরিমাণ জমি লাগে বর্ডার এলাকায় তা দেওয়ার জন্য ভারত সরকার নির্দেশ দিবে এবং আগামী ৪৫ দিনের মধ্যে এটা হবে। আপনারা জানেন, শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর, ডক্টর ইউনূসের সরকার আসার পর এই সেভেন সিস্টার খেয়ে ফেলবো বা দিল্লি দখল দেব, ভারত দখল দেব, কলকাতা দখল দেব, পশ্চিমবঙ্গ আমাদের, ওদের মানচিত্র আমাদের মানচিত্রের মধ্যে নিয়ে সেই মানচিত্র নিয়ে বই প্রকাশ করে সারা বিশ্বের নেতাদেরকে উপহার দিলেন ডক্টর ইউনূস। এইসব করে করে ভারতকে খেপিয়ে এর ভিতরে সকল অ্যারেস্টেড জঙ্গিদেরকে জেলখানা থেকে বের করে দিয়ে এবং তাদের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি করলো তাতে ভারতের সীমান্ত খুব অরক্ষিত হয়ে গেল এবং পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশ সরকারের সাথে ইউনূস সরকারের সাথে সুসম্পর্ক রাখা সম্ভব হলো না ভেবেই, অবস্থা দেখেই ভারত সরকার ইউনূস সরকারের সাথে প্রায় সকল ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক, ভিসা ইত্যাদি ইত্যাদি প্রায় বন্ধ করে দিয়ে ওই সময়টায় তারা পুরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিল এবং সীমান্তে এলাকায় সমস্ত হসপিটালগুলো এবং মিলিটারি ক্যাম্পগুলো এমনভাবে নতুন করে তৈরি করলো এবং ওই এলাকার রাস্তাঘাট এমনভাবে তৈরি করলো যে কোনো সময় বাংলাদেশের সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে যেন সীমান্তের কন্ট্রোল নেওয়া তাদের জন্য কঠিন না হয়। কারণ বাংলাদেশের এইসব পোলাপান্ডা যারা এখন এনসিপি নেতা, এরা তখন সমন্বয়ক, তারা তখন ভাষণে প্রায় বলতো যে ওইদিকে পাকিস্তান আর এইদিকে বাংলাদেশ, দুই দিক থেকে অ্যাটাক করাবে ভারতকে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে নিয়ে ভারতের সাথে সুসম্পর্ক প্রশ্নবিদ্ধ করে ভারতকে কাঁটাতারের বেড়া দিতে বাধ্য করলো এবং এখন যতটুকু কাঁটাতারের বেড়া দিতে বাকি আছে সেটুকু এই তারেক রহমানের সরকার সময় করে ফেলবে এবং সেই দিকে যাচ্ছে ভারত সরকার। এখন কাঁটাতারের বেড়া না থাকলে বাংলাদেশের মানুষ কিছু উপকার পেত, সেটা আর পাবে না। যেমন আপনার মৃত্যু বাড়বে, বর্ডারে মৃত্যু বাড়বে। কেমন? বর্ডার এলাকায় অনেকের বাড়ি আছে, অনেকের জমি আছে যাদের দুই দেশের মধ্যেই, হয়তো ফসল জমিটা ভারতের মধ্যে, বসত বাড়িটা বাংলাদেশের মধ্যে, এমন আছে অনেকে বসত এলাকায়, এই বর্ডার এলাকায়। তো তারা তখন যখন বর্ডার কাঁটাতারে বেড়া হয়ে যাবে, কোনো না কোনো ভাবে ওইসব কেটে কুটে সিদ্ধ করে ওখান থেকে নিজের জমিতে আসা যাওয়ার চেষ্টা করবে বা গর্ত করে কোনো একটা পথ করে নেবে, তখন তাদের গুলি করবে। অথচ তারা তাদের নিজের জমিতে যাওয়ার জন্য, নিজের জমির ফসল তোলার জন্য এই অবস্থা হবে। তারপরে অনেক সময় নদীতে মাছ ধরতে যায়। এখন অনেক নদী আছে বর্ডার এলাকায়, আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন বা ওই এলাকায় যেসব লোকজন আছে তাদেরকে শুনতে পারে, তারা নদীতে মাছ ধরে, নদী দুই দেশের মধ্যে দিয়ে গেছে। এখন এই দিকে মাছ ধরতে ধরতে অনেক সময় তারা ওইদিকে চলে যায়, অথবা ওইদিকে যাওয়া লাগলো না, তার আগেই গুলি এসে গেল। এভাবে অনেক কিছু হবে। তারপরে আপনার যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন অনেককে বাঁচার জন্যে একটু উঁচু এলাকায় বা এরকম যেতে হয়, তো তাতে বর্ডার ক্রস করে অনেক সময় আশ্রয় নিতে হয়। হঠাৎ যদি এদেশে যুদ্ধ বেঁধে যায় তো তখন বর্ডার ক্রস করে মানুষ বাঁচার চেষ্টা করে, যেমন ৭১ সালে হয়েছিল। তারপরে এটা আমাদের ইকোনমিতে দারুণভাবে নেগেটিভ অবস্থা সৃষ্টি করবে। সেটা যারা ইকোনমিস্ট তারা তাদের বক্তব্যে তুলে ধরছে। আপনারা অনলাইনে সার্চ দিয়ে লিখবেন যে কাঁটাতারের বেড়া যদি না থাকে তাহলে বাংলাদেশের কি উপকার হয় বা কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের কি কি ক্ষতি হয়, সবই ওখানে এসে যাবে। তো বাংলাদেশ একটি দরিদ্র দেশ, আমরা কোনো ধনী দেশ না। আমাদের জনসংখ্যা এত বেশি যে ছোট্ট একটা ল্যান্ডে প্রচুর জনসংখ্যা, এত জনসংখ্যা বহুল দেশকে আর্থিকভাবে প্রত্যেককে ম্যানেজ করা বা কন্ট্রোল করা সম্ভব না। তাতে মানুষকে অনেকভাবেই বেঁচে থাকতে হয়। তার ধরুন দেখেন, আমেরিকায় কিন্তু রাস্তাঘাটে এই হকাররা বসে না, হাইওয়ে বা রাস্তার পাশে যত্রতত্র দোকান বানায় না। কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এইসব সমস্যা আছে, কারণ জনবহুল দেশে কিছু সমস্যা থাকে। তো জনবহুল দেশের বর্ডার এলাকাতেও কিছু সমস্যা থাকে। তা এখন অনেক সময় কোনো ব্যবসায়ী কম দামে ওই বর্ডার এলাকা থেকে জিনিসপত্র কিনে আনতে পারে বলেই কম দামে দেশে বিক্রি করতে পারে। ওই এলসি খুলে লাইসেন্স নিয়ে যারা জিনিস আনবে তখন জিনিসের দাম বেড়ে যাবে। তো এরকম অনেক বিষয় আছে। বাংলাদেশের সাথে দীর্ঘ এই অর্ধশত বছর
ওই কাটাতারি বেড়া ছিল না। আমরা সমানভাবে সুন্দরভাবে যোগাযোগ বন্ধুত্ব মেনটেন করে চলেছি। কিন্তু ডক্টর ইউনূসের সময় থেকে ভারতের সাথে গোলমাল শুরু হলো। এখন তারেক রহমান এসে এই তিস্তা চুক্তি চীনের সাথে করতে যেয়ে এবং ভারতের সাথে কিছু কিছু বিষয়ে সুন্দর সম্পর্ক রাখার ব্যাপারে অনীহা দেখানোতে এবং বিশেষ করে ডক্টর ইউনূসের করে যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সেটা কোনো রিভিউ করা বা কোনো আপডেট না করা বা এটা ক্যান্সেল না করা বা এরকম কোনো চেষ্টা না করা বা এটাকে জাতীয় সংসদে তুলে আলোচনা না করা, এই বিষয়গুলোতে এবং প্রতি বছর প্রচুর যুদ্ধাস্ত্র কেনার বিষয়টা এবং প্রতি বছর প্রচুর ব্যবসা ভারত থেকে না করে আমেরিকা থেকে 3-4 গুণ বেশি দামে কেনার এই বিষয়গুলো, এটা একদিকে ভারতের অর্থনীতির উপরে চাপ পড়ছে, তাদের ব্যবসার উপর চাপ পড়ছে এবং তাদের নিরাপত্তার উপর চাপ পড়ছে। প্রচুর অস্ত্র যখন আমার দেশে চলে আসবে, ভারী যুদ্ধের অস্ত্র, তখন অবশ্যই তো ভারত তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসে যাবে। আর যখন তখন তো আমাদের এখান থেকে দরিদ্র মানুষরা ওই বর্ডার ক্রস করে নানান জিনিসপত্র আনে, বিক্রি করে ইত্যাদি, এগুলো বন্ধ হয়ে যাবে। তাতে লং রানে ভারত হচ্ছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। একটু সহজ উত্তর, বাকিটা আপনারা অনলাইনে সার্চ করে দেখে নেন। এখন ভারতকে খেপিয়ে আমি আজকে সকালে একজনের সাথে কথা বলছিলাম, যেটা কেমন হচ্ছে, উনি বলেন কি হাতিয়ার পিঁপড়ে দেখে যুদ্ধ করতে পারে ভারত, এত মহাশক্তি আপনার সব দিক থেকে, এবং আমাদের দেশের চতুর্দিকে তারা ঘিরে আছে, তাদের চতুর্দিকে আমরা ঘিরে নেই। আলটিমেটলি যদি যুদ্ধের পরিবেশে যায় তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে। এটা হলো একটা সাইড। এইগুলোকে অ্যাভয়েড করার জন্য পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী একটা দামি কথা বলেছেন। উনি বলছেন যে জননেত্রী শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং উনি যদি চান আমি 2 মিনিটের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং উনাকে প্রকৃত প্রধানমন্ত্রীর মর্যাদায় আমি সেই নিরাপত্তা দিয়ে, পশ্চিমবঙ্গ সরকার সেই নিরাপত্তা দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরত পাঠাবো। এই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর আইনি ভিত্তি কি? আইনি ভিত্তি হলো এই যে এখনো কিন্তু আইনগতভাবে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ ওনার পরে যে সরকার আসছে, ডক্টর ইউনূসের সরকার, তারা এসে কিন্তু মানে ঘোষণা করেছিল, সেই সময় সেনা প্রধান ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন শেখ হাসিনা, কিন্তু উনি পদত্যাগ করেননি। এবং এরপরে বিচার বিভাগ থেকে একটা লেটার আনা হলো প্রধান বিচারপতির কাছ থেকে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে তাই নতুন সরকার গঠন, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। তো সেইটার উপরে, সেই লেটারের উপরে ভিত্তি করে তারা শপথ নিল রাষ্ট্রপতির কাছে। তো সেই চিঠিতে লেখা হলো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, সেটাও মিথ্যা। তাহলে ওই চিঠিটাই মিথ্যা হয়ে গেল। ওই চিঠি যদি মিথ্যা হয়ে যায়, প্রধান বিচারপতির চিঠি, তাহলে তো টোটাল শপথও মিথ্যা। আর ওই চিঠি দেওয়ার আগে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতিকে ফুল কোর্ট হিয়ারিং করতে হবে। উনি তা করেননি। তখন তো প্রধান বিচারপতি কোথায় আপনার ক্যান্টনমেন্টে পালানো আছে ইত্যাদি, এগুলো আপনার সবই জানেন। সেনাবাহিনী তত্ত্বাবধানে তখন পালানো আছে, তো তখন কোনো কোর্ট বসে না। তাহলে তখন কি করে এই চিঠি দেওয়া হয়? তো এই চিঠি ভুয়া। এই চিঠির বুনিয়াদে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে সেটা ভুয়া। আবার সেই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় কোনো সরকার আমাদের সংবিধানে নেই, তাহলে এই সিস্টেমও ভুয়া। এরপরে তাদের মাধ্যমে যে নির্বাচন এসেছে সেটাও ভুয়া। তো সবকিছু মিলে এখন তারেক রহমানের সরকারও ভুয়া। এইসব মিলায় সাংবিধানিক হিসাবে শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু আইনগতভাবে বৈধ এবং আইনগতভাবে বিভিন্ন দেশের সহযোগিতায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদমর্যাদায় ফিরে আসতে পারেন। এটা আমি আইনের কথা বলছি। কথা হবে আগামীকাল। রাজনীতি কিন্তু জমে উঠেছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছেন। কি হয় দেখা যাক। কথা হবে আগামীকাল। জয় বাংলা।